এবারের গল্প রাজকন্যার দানব কান। বিশাল আকৃতির এক কান গরুর সামনে দাঁড়িয়ে ভয়ঙ্কর দাঁত বের করে হাসতে থাকে। বউ, গরুগুলো এভাবে টাকাটাকি করছে কেন? চোর এলো না তো? চলো তো দেখি। একই, আমাদের গরু গেল কই? তাই তো, গরু কোথায়? আমাদের সর্বনাশ হয়ে গেল গো, আমাদের গরু চুরি নিয়ে গেল। হায় বিধাতা, এখন আমাদের কি হবে? সেদিন রাজা ভোলার সমস্যা মিটিয়ে দেওয়ার পর ভোলা খুশি মনে বাড়ি ফিরে যায়, কিন্তু এর পরেও চন্দ্রনগরের বিপদ যেন শেষ হয় না। একের পর এক গরু ছাগল হারিয়ে যেতে থাকে। দানব কান একের পর এক গরু ছাগল নিজের ভেতরে শুষে নিতে থাকে। সব খেয়ে ফেলবো, এই রাজ্যের সবকিছু ধ্বংস করে ফেলবো, আমি সবকিছু শেষ করে ফেলবো, কিচ্ছু রাখবো না। দানব কানের অত্যাচার বেড়ে যেতেই থাকে। একের পর এক গরু ছাগল শেষ হয়ে যেতে থাকে। প্রজাদের দুর্দশা বাড়তে থাকে। একদিন রাজ্যের অধিকাংশ প্রজারা রাজসভায় গিয়ে ভিড় জমায়। মহারাজ, আমরা আর পারছি না, আমাদের গরু ছাগল আর অবশিষ্ট নেই, একে একে সব শেষ। আপনি কেন কোনো ব্যবস্থা নিচ্ছেন না? তোমরা এসব কি বলছো? কি করে তোমরা আমার বাবার উপরে দোষ দিচ্ছ? আমার বাবা নিজের শক্তিশালী সৈন্যদের মোতায়েন করেছে, তারপরেও এ কথা? দেখুন রাজকন্যা, আমরা এতদিন মহারাজকে ভরসা করতাম, বিশ্বাস করতাম, কিন্তু এখন আর আমরা তাকে বিশ্বাস করি না, কারণ তিনি ব্যর্থ হয়েছেন আমাদের যথাযথ নিরাপত্তা প্রদান করতে। তোমরা এভাবে আমার বাবাকে অপমান করতে পারো না। সুরভি, তুমি চুপ করো, আমাকে ওদের সাথে কথা বলতে দাও। ওরা তো ঠিকই বলেছে, আমি ওদের যথাযথ নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছি। সেনাপতি, আমাদের সৈন্যবাহিনী থেকে সবচেয়ে শক্তিশালী সৈন্যদের পুরো রাজ্য জুড়ে বিভিন্ন স্থানে মোতায়েন করো। আগে যে পরিমাণ সৈন্য মোতায়েন করা ছিল, এখন তার থেকে 4 গুণ বেশি সৈন্য মোতায়েন করার ব্যবস্থা করো। আমি চাই না আমার রাজ্যে আর কোনো প্রজা কোনোভাবে ক্ষতিগ্রস্ত হোক। জি মহারাজ, আপনার যেমন ইচ্ছে, আমি এখনই ব্যবস্থা করছি। মহারাজের কথা অনুযায়ী সেনাপতি পুরো রাজ্য জুড়ে অনেক সৈন্য মোতায়েন করে। আমার প্রজাদের এই ক্ষতি আমি আর সহ্য করতে পারছি না। তাছাড়া রাজকোষাগার থেকেই বা আর কত ভর্তুকি দিব? রাজকোষাগারও যে সৈন্যের কোঠায়। বাবা, এত চিন্তা করো না, এভাবে চিন্তা করতে থাকলে তো তুমি অসুস্থ হয়ে যাবে। রাজকন্যা রাজাকে রাজার কক্ষে দিয়ে আসে। এদিকে রাত গভীর হয়ে আসে। রাজ্যের চারপাশ জুড়ে পাহারা। এই, তোর কি অবস্থা? কোনো চোর আসার আশঙ্কা পেলি? আরে না, এখন পর্যন্ত তেমন কোনো সন্দেহজনক তো কিছু দেখলাম না। অনেক রাত হয়ে গেল, দেখ, রাজ্যে তো আর কোনো গরু ছাগল নেই। আমার মনে হয় না চোর আসবে। আসলেই বা কি, গরু ছাগল তো কিছুই আর পাবে না, সব তো চুরি করে নিয়েই গেছে। হ্যাঁ, ঠিকই বলেছিস। কি ব্যাপার, তোরা পাড়া না দিয়ে গল্প করে ফাঁকি দিচ্ছিস? একই রাজকন্যা, আপনি আপনি এখানে? আর আপনার কণ্ঠ এরকম ভয়ঙ্কর কেন শোনা যাচ্ছে? কি হয়েছে আপনার রাজকন্যা? কারণ আমি তোদের রাজকন্যা না, আমি রাজকন্যার দানব কান। দানব কান মানে? মানে এই দেখ, মানে কি? ওরে বাবা রে, পালা পালা! পালিয়ে যাবে কোথায়?
সর্বনাশ হয়ে গেছে মহারাজ, আমাদের দুজন শক্তিশালী সৈন্য নিখোঁজ হয়ে গেছে। এসব কি শুনছি আমি? এতদিন গরু ছাগল হারিয়েছে, আর এখন মানুষ? এভাবে চলতে থাকলে তো আমার রাজ্য শেষ হয়ে যাবে। হে বিধাতা, আমাকে সাহায্য করো। আমি তো সব সময় আমার রাজ্যের ভালো চেয়েছি। আমার জানা মতে আমি কখনো বড় কোনো ভুল করিনি, তবে কেন আমার রাজ্যের উপরে এই অভিশাপ? রাজা রাজ্যের চিন্তায় অসুস্থ হয়ে পড়ল। নিজের স্বপ্নে দেখল তার সামনে এক সাধু এসে উপস্থিত হয়েছে। আদিত্য, শুনতে পাচ্ছিস? তুই সব সময় রাজ্যবাসীকে সাহায্য করেছিস, সব সময় রাজ্যবাসীর ভালো চেয়েছিস। তাই তোকে সাহায্য করার জন্য আমি নিজেই তোর স্বপ্নে এসেছি। সাধু বাবা, আপনি এসেছেন, আমাকে সাহায্য করুন। বলুন আমাকে, আমি কি করে আমার রাজ্যকে এই অভিশাপ থেকে মুক্ত করতে পারি? শোন, অনেক শতাব্দী আগে এই রাজ্যে ছিল দানবদের বাস। সে সময় দানবদের উৎপাত এতই বেড়ে গিয়েছিল যে তারা একের পর এক মানুষ খেয়ে ফেলতে শুরু করেছিল। তখন তোর পূর্বপুরুষেরা নিজেদের শক্তি আর বুদ্ধি জোরে সব দানবদের হারিয়েছিল। কিন্তু এক যুবকের রক্ত দানব রাজার শরীরের এক হাড়ের উপর পড়ার পরেই দানব রাজার একটা অংশ জেগে উঠেছে। কোন অংশ সাধু বাবা? দানবের কান। দানব রাজার কান জেগে উঠেছে, আর সে তোর কন্যাকে নিজের বশে নিয়ে নিয়েছে। আমার কন্যা? হ্যাঁ, সুরভি। তোর কন্যা সুরভিকে ওই কান বশ করেছে, আর আজ পর্যন্ত এই রাজ্যে যত কিছু হারিয়েছে তার সব কিছু তোর কন্যাই খেয়ে নিয়েছে। তোর কন্যা নিজের সজ্ঞানে এমন কিছুই করছে না। দানব কান তোর কন্যাকে ব্যবহার করে একের পর এক মানুষ পশুদেরকে নিজের শক্তি বৃদ্ধি করে চলেছে। এখন আমার কি করণীয় সাধু বাবা? কিভাবে আমার কন্যাকে আমি ওই দানব কানের হাত থেকে বাঁচাবো, আর ওই দানব কানকে বা কিভাবে শেষ করব? পাশের রাজ্যে নীল পাহাড়ের চূড়ায় থাকে সূর্য নামের এক এতিম যুবক। অনেক ছোটবেলায় সে নিজের বাবা মাকে হারিয়েছে। তাই সেই যুবককে গিয়ে সবটা আগে বলবি। এই ফলটা রাখ। এই ফলটা সেই যুবককে খেতে বলবি। এরপর যা করার সেই যুবকই করবে, তাকে আর কিছু জানাতে হবে না। সাধু বাবা রাজার স্বপ্ন থেকে চলে যায়, আর রাজারও ঘুম ভেঙে যায়। এ কি, আমি কি স্বপ্ন দেখলাম নাকি সত্যি ছিল? তার মানে এই সবকিছু সত্যি? বাবা, তোমার ঘুম ভেঙে গেছে? এখন তোমার শরীর কেমন লাগছে? আমি ঠিক আছি। তখনই সুরভির চোখ যায় রাজার হাতে থাকা সেই বেগুনি ফলের দিকে, আর রাজকন্যা সুরভি ভয় পেয়ে যায়। এ কি, এই ফল কোথা থেকে এলো? সরিয়ে ফেলো এই বেগুনি ফল, আমি সহ্য করতে পারছি না। সুরভি নিজের কান চেপে সে কক্ষ থেকে বেরিয়ে গেল। ওদিকে রাজা সুরভির এই ব্যবহারের কারণ বুঝতে পারল, আর সে তখনই নিজের আসল পরিচয় লুকিয়ে ছদ্মবেশে চলে যায় নীল পাহাড়ে। নীল পাহাড়ে গিয়ে রাজা সূর্য বলে ডাকতে থাকে। সূর্য, শুনছো? আমায় কি শুনতে পাচ্ছ? রাজার কণ্ঠ পৌঁছে যায় সূর্যের কাছে, আর সূর্য রাজার সামনে আসে। তুমি কি সেই এতিম যুবক সূর্য, যে কিনা এই নীল পাহাড়ের চূড়ায় বাস করে? জি, আমি সূর্য। রাজা সবকিছু সূর্যকে বলে, আর সূর্যের হাতে সেই বেগুনি ফল দেয়। মহারাজ, চলুন আমার সাথে, আজই ওই দানব কানে শেষ হবে। তুমি সব জেনে গেছো, তোমার কি করতে হবে? আমি সব জেনে গেছি মহারাজ। যে বেগুনি ফল আমি খেয়েছি তা সাধারণ কোনো ফল না। সূর্যের চোখ থেকে বেগুনি রশ্মি বের হচ্ছিল,
তাই দেখে রাজকন্যা ভয় পেয়ে যায়। এ কি বাবা, এই যুবককে বের করে দাও ওকে, আমি ওকে সহ্য করতে পারছি না। আমি এখান থেকে বের হয়ে যেতে না, বরং তোকে শেষ করতে এসেছি দানব কান। আমি খুব ভালো করে জানতাম তোর এই জিহ্বার মধ্যেই তোর সব শক্তি। সাধু বাবা নিজের বেগুনি ফল দ্বারা আমাকে সবকিছু জানিয়ে দিয়েছিল। মুহূর্তের ভেতরে দানব কান ধ্বংস হয়ে গেল আর রাজকন্যা সুরভি জ্ঞান হারালো। সুরভি, এ কি হলো তোর? সুরভি, মা চোখ খোল। ভয় পাবেন না মহারাজ, রাজকন্যা এখনই নিজের চোখ খুলবেন। আমার কি হয়েছিল বাবা? রাজা সুরভিকে সবকিছু খুলে বলে। সব শেষে রাজা আদিত্য সূর্যের প্রতি খুশি হয়ে সূর্যের সাথে রাজকন্যা সুরভিকে